2006 সালের 7 মার্চ নেপাল। নেপালে নেপালগঞ্জের ত্রিভুবন চৌকের কাছেই অবস্থিত এক ধনাঢ্য পরিবারের বাড়ি। প্রতিদিন ভোরবেলায় যে বাড়ির দরজা খুলে যেত, সেদিন অস্বাভাবিকভাবে বেলা গড়িয়ে গেলেও দরজা খোলা হলো না। প্রতিবেশীরা বাইরে থেকেই ডাকাডাকি শুরু করল, দীপক, এই দীপক, সীতাবৌদি, সীতাবৌদি। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। সন্দেহ বেড়ে যাওয়ায় তারা দরজায় ধাক্কা দেয় এবং ভেতরে উকি দেওয়ার চেষ্টা করে। দেখা যায় দরজাটি ভেতর থেকেই বন্ধ। বাড়িটি যেহেতু প্রধান চৌকের কাছেই ছিল, তাই অল্প সময়ের মধ্যেই সেখানে হইচই শুরু হয়। বহু মানুষ জড়ো হয়ে যায়। ঠিক সেই সময় একজন বাড়ির পেছনের বারান্দায় ঝুলতে থাকা একটি দড়ি দেখতে পান। সন্দেহ আরও ঘনীভূত হয়। চারদিকে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ আসা পর্যন্ত দরজা খোলা হয়নি। শেষমেশ পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ভেতরের দৃশ্য ছিল ভয়াবহ, দেখার মতো নয়। নেপালগঞ্জের পরিচিত স্বর্ণালঙ্কার ব্যবসায়ী দীপক হেমকর সহ তার পরিবারের 4 জন সদস্য এবং বাড়িতে কাজ করা এক কর্মচারী, মোট 5 জনকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে রক্তের স্রোত জমেছিল। সেই ভয়ঙ্কর দৃশ্য শুধু পুলিশ নয়, উপস্থিত স্থানীয় বাসিন্দারাও প্রত্যক্ষ করেন। নেপালগঞ্জ পৌরসভার ওয়ার্ড নম্বর 11-র সদর লাইনে অবস্থিত ওই বাড়িতে দীপক হেমকর, তার বাবা-মা, দাদি এবং বাড়িতে কাজ করা 15 বছরের এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়। হত্যার পাশাপাশি প্রায় 29 লক্ষ নেপালি রুপি মূল্যের সোনা ও রূপার গয়নাও খুনিরা লুট করে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন ছিল, কে এবং কেন এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছিল? দীর্ঘ প্রায় 15 বছর পর পুলিশ কিভাবে এই হত্যার রহস্য ভেদ করল? ঘটনার আগের রাত, অর্থাৎ 2006 সালের 7 মার্চ, একদিকে দেশে জারি ছিল জরুরি অবস্থা, অন্যদিকে চলছিল রাজনৈতিক আন্দোলন। সন্ধ্যার পর নেপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছিল। সন্ধ্যা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত রাস্তায় বের হওয়া নিষিদ্ধ ছিল। কারফিউ চলাকালীন সময়েই দীপক হেমকরের পরিচিত কয়েকজন আত্মীয় সন্ধ্যায় অতিথি হিসেবে তার বাড়িতে এসে পৌঁছান। দীপক তাদের সাদরে গ্রহণ করেন এবং সেই রাতেই থেকে যেতে অনুরোধ করেন। রাত 12টা পর্যন্ত বাড়িতে নানান রকম সুস্বাদু খাবার তৈরি করে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে। এরপর সবাই ঘুমাতে চলে যায়। গভীর ঘুমে আচ্ছন্ন থাকার সময় একে একে দীপকের পরিবারের সদস্য ও বাড়ির কাজের লোককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার জন্য ব্যবহার করা হয়েছিল মাংস কাটার ধারালো ছুরি। অত্যন্ত ঠান্ডা মাথায় নিখুঁতভাবে গলার গুরুত্বপূর্ণ অংশ কেটে নেওয়া হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী গলা অতিরিক্ত কাটা হয়নি। মানুষের মৃত্যু নিশ্চিত করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কাটা হয়েছিল। হত্যার পর বাড়িতে থাকা সোনা ও নগদ টাকা লুট করে নিয়ে যায় হত্যাকারীরা। এরপর বাড়ির পেছনের বারান্দা দিয়ে দড়ির সাহায্যে নিচে নেমে ভোরের দিকে ভারতের দিকে পালিয়ে যায় তারা। পরদিন সকালে প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং প্রতিবেদন তৈরি করে। ঘটনার কয়েকদিন আগেই দীপকের স্ত্রী দীপা সোনি ভারতের লখনৌয়ে নিজের বাপের বাড়িতে গিয়েছিলেন, আর তার বোন প্রীতি হেমকার তখন বুটওয়ালে ছিলেন। ফলে পরিবারের সব সদস্য নিহত হলেও কাকতালীয়ভাবে এই দুজন বেঁচে যান। পরিবারের এমন ভয়াবহ পরিণতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা দুজন দ্রুত নেপালগঞ্জে ফিরে আসেন এবং শোক ও কান্নায় ভেঙে পড়েন। তখন কেউই আন্দাজ করতে পারেনি এই ঘটনা কিভাবে ঘটল এবং কারাই বা এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটাল। স্বাগত, আর আপনি দেখছেন দীপক হেমকারের কেস। এই ঘটনার প্রায় 2 বছর আগের কথা। নেপালগঞ্জের স্বর্ণালঙ্কার ব্যবসায়ী জগদেব হেমকারের 30 বছর বয়সী ছেলে দীপক হেমকার তখন অবিবাহিত ছিলেন। তবে তার বড় ভাই ভিন্ন জাতে বিয়ে করার পর পরিবার তা মেনে নেয়নি। সেই কারণেই তারা আলাদা থাকতেন। দীপকের সঙ্গে একই বাড়িতে থাকতেন তার বাবা-মা, দাদি এবং বোন প্রীতি। তাদের নামে প্রচুর সম্পত্তি ছিল। স্বর্ণালঙ্কারের ব্যবসায়েও দীপক ভালো লাভ করছিলেন। নেপালগঞ্জের ধনী পরিবারগুলোর মধ্যে তাদের নাম গণ্য করা হতো। দীপকের বিয়ে করার বিশেষ আগ্রহ ছিল না। তবুও নেপালগঞ্জেরই পরিচিত 3 জন ব্যক্তির মাধ্যমে ভারতের দিক থেকে একটি বিয়ের প্রস্তাব আসে। শুরুতে দীপক এই বিষয়ে কোনো আগ্রহই দেখাননি। তবে বিয়ের প্রসঙ্গ বারবার উঠতে থাকায় শেষ পর্যন্ত রাজি হন দীপক। তিনি বলেন, ঠিক আছে, একবার মেয়েটিকে দেখে নেওয়া যাক। দীপক রাজি হওয়ার পর মেয়ের বাবা কিশোরীলাল সোনি প্রথমবারের মতো প্রস্তাব নিয়ে নেপালগঞ্জে আসেন।
তার সঙ্গে ছিলেন গৌরবর্ণের 18 বছর বয়সী দীপা সোনি। দীপা সোনিকে দেখা মাত্রই দীপকের তাকে পছন্দ হয়ে যায়। এরপর বিয়ের আলোচনা দ্রুত এগোতে থাকে। এইদিকে কিশোরীলাল সোনি স্পষ্ট করে দেন তিনি মেয়েকে বিয়ে দিতে রাজি, কিন্তু বিয়ের খরচ বহন করার সামর্থ্য তার নেই, তাই সমস্ত খরচ ছেলেপক্ষকেই বহন করতে হবে। দীপার প্রতি আকৃষ্ট হয়ে পড়া দীপকও বিয়ের সমস্ত খরচ নিজেই বহন করতে প্রস্তুত বলে জানান। কিন্তু দীপকের পরিবার এই বিয়ের বিরোধিতা করছিল। তারা চাইছিল না এই সম্পর্ক গড়ে উঠুক। তবে দীপকের জেদের সামনে পরিবারের কারও আপত্তি শেষ পর্যন্ত টেকেনি। দীপক আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে ভারতের লখনৌ যান। সেখানকার একটি পার্টি প্যালেসে দীপক ও দীপার বিয়ে সম্পন্ন হয়। এই বিয়েতে দীপকের বাবা মা কিংবা পরিবারের ঘনিষ্ঠ কেউই উপস্থিত ছিলেন না। এই ঘটনাটি দীপক ও তার পরিবারের মৃত্যুর প্রায় 2 বছর আগের দিকের কথা। ভারতের লখনৌয়ের এক সাধারণ পরিবারের মেয়ে দীপাকে বিয়ে করে দীপক তাকে স্ত্রী হিসেবে নেপালে নিয়ে আসেন। বিয়ের পর দীপক ও দীপা দুজনেই স্বর্ণালঙ্কারের ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। বাইরে থেকে দেখলে মনে হতো তাদের সংসার বেশ ভালোই চলছে। কমপক্ষে দীপক অন্তত তার বড় ভাইয়ের মতো ভিন্ন জাতে বিয়ে করেননি, এই ভেবে ধীরে ধীরে তার বাবা মাও পরিস্থিতি মেনে নিতে শুরু করেছিলেন। স্বামী স্ত্রীর সম্পর্ক বাইরে থেকে বেশ স্বাভাবিকই মনে হতো। দীপা মাঝে মধ্যেই নিজের বাপের বাড়ি লখনৌয়ে যেতেন, আর লখনৌ থেকে দীপাকে পৌঁছে দিতে কিংবা নিয়ে আসতেন প্রায়ই তার বাবা দীপকের শ্বশুর কিশোরীলাল সোনি। 2 পরিবারের মধ্যে যাতায়াত ছিল নিয়মিত। ঘটনার 2-3 দিন আগেও স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য দীপা লখনৌ গিয়েছিলেন। ঠিক সেই সময়েই স্বামীর হত্যার ভয়াবহ খবর আসে, আর তাকে দ্রুত নেপালে ফিরে আসতে হয়। এদিকে দীপকের ছোট বোন প্রীতি তখন বুটবালে পড়াশোনা করছিলেন। ঘটনার খবর শুনেই দীপকের বোন প্রীতিও দ্রুত নেপালগঞ্জে এসে পৌঁছান। ননদ ও বৌদি দীপা একসঙ্গে মিলেই 13 দিনের শ্রাদ্ধ ও ক্রিয়াকর্ম সম্পন্ন করেন। বোন প্রীতি প্রায়ই বাড়ির বাইরে থাকতেন, ফলে সংসারের খুঁটিনাটি বিষয়গুলো তার তেমন জানা ছিল না। সব দায়িত্ব এসে পড়ে দীপার কাঁধেই। দীপা যেন একা না পড়ে যায় সেই কথা ভেবে তার বাবা কিশোরীলালও 13 দিনের ক্রিয়াকর্ম শেষ হওয়ার পর দীর্ঘদিন নেপালগঞ্জেই থেকে যান মেয়ের সঙ্গী হয়ে। এদিকে বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় 150 কেজি সোনা উদ্ধার করে। এর মধ্যে প্রায় 50 কেজি সোনা ছিল দীপকের নিজের, আর বাকি প্রায় 100 কেজি সোনা ছিল স্থানীয় লোকজনের, যারা গহনা জামানত রেখে দীপকের কাছ থেকে টাকা নিয়েছিলেন। এই পুরো হিসেব নিকেশ ও ব্যবস্থাপনার দায়িত্ব এসে পড়ে দীপার ওপরে। সেই সময় দীপার বয়স ছিল মাত্র 21 বছর। একার পক্ষে এত বড় স্বর্ণালঙ্কারের ব্যবসা চালানো তার পক্ষে সম্ভব ছিল না। তাই যারা জামানত রেখে টাকা নিয়েছিলেন তাদের সবাইকে সোনা ফিরিয়ে দিয়ে দীপা টাকা বুঝে নেন। অন্যদিকে পুলিশ তখনও খুনিদের খোঁজ চালিয়ে যাচ্ছিল। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, কিন্তু উল্লেখযোগ্য কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না। এই পরিস্থিতিতে দীপার মনে ভয় বাসা বাঁধতে শুরু করে। আশেপাশের লোকজন তাকে নানা কথা বলে আতঙ্কিত করত। সব হিসাব নিকাশ তুমিই দেখছ, তোমার স্বামীর মতো পরিণতি তোমারও হতে পারে। এভাবে লাগাতার ভয় দেখানোয় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে দীপা নেপালগঞ্জের বাড়িটি প্রায় 78 লক্ষ রুপিতে বিক্রি করে দেন। পাশাপাশি সমস্ত সোনারূপা বিক্রি করে মোট প্রায় 11-12 কোটি রুপি নিয়ে তিনি ভারতে চলে যান। সেই সময় প্রায় 11-12 কোটি টাকার লেনদেন ধীরে ধীরে দীপকের বোন, কাকাতাই সহ পরিবারের অন্য সদস্যদের মনে দীপার প্রতি সন্দেহের জন্ম দিতে শুরু করে। আসলে শুরু থেকেই সবার মনে কিছুটা সন্দেহ ছিল, কিন্তু নিজের পরিবারের একজন সদস্যের বিরুদ্ধে প্রকাশ্যে কেউই মুখ খুলতে সাহস পাচ্ছিল না। এই সময়েই নেপালগঞ্জে পুলিশের নেতৃত্ব বদল হয়। আগের নেতৃত্বে এই মামলার দিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি, তদন্তও ঠিকভাবে এগোচ্ছিল না। কিন্তু নতুন পুলিশ নেতৃত্ব আসার পর এই হত্যাকাণ্ডের ফাইল আবার নতুন করে খোলা হয়। এরপর আবারও জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দীপক হেমকরের বোন প্রীতি এমন একটি কথা বলেন, যার পর এই মামলাটি একেবারে নতুন মোড় নিতে শুরু করে। প্রীতি তার জবানবন্দিতে জানান, বৌদি দীপা 2 বার পর্যন্ত অ্যাবর্শন অর্থাৎ গর্ভপাত করিয়েছিলেন। এই তথ্য সামনে আসার পর ধীরে ধীরে পুলিশের সন্দেহও গিয়ে পড়ে দীপকের স্ত্রী দীপার দিকেই। এরপর পুলিশ দীপা এবং তার বাবা দীপকের শ্বশুর
কিশোরীলাল সোনির পুরো অতীত খতিয়ে দেখা শুরু করে। এই তদন্তের মধ্যেই একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। কিশোরীলালের বিরুদ্ধে আগেও ভারতে হত্যার অভিযোগ ছিল। জানা যায় কিশোরীলাল একসময় লখনৌয়ে এক ধনী ব্যবসায়ীর সোনার দোকানে গহনা তৈরির কাজ করতেন। সেই সময় তিনি একজন কন্ট্রাক্ট কিলার ভাড়া করে নিজেরই মালিকের ছেলেকে অপহরণ করেন এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিজের মালিকের ছেলেকে অপহরণ করানোর পরও কিশোরীলাল প্রতিদিন স্বাভাবিকভাবে সেই সোনার দোকানেই কাজে যেতেন। উল্টো মালিককে সান্ত্বনা দিয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেন। পরবর্তীতে মালিক মুক্তিপণের টাকা পরিশোধ করলেও কিশোরীলাল সেই শিশুকে হত্যা করে ফেলে। এই ঘটনায় লখনৌ পুলিশ তদন্ত চালাচ্ছিল। যখন নেপাল পুলিশ এই তথ্য জানতে পারে, তখন তারা আরও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে শুরু করে দীপক হেমকরের হত্যাকাণ্ডেও কিশোরীলালের হাত আছে কিনা। এরপর একে একে সব সূত্র মিলতে শুরু করে। পুলিশ সবচেয়ে বড় সূত্র পায় রুডিয়া এলাকার একটি হোটেল থেকে। জানা যায় হত্যাকাণ্ডের দিন দীপা সোনি বাপের বাড়ি যাচ্ছি বলে বেরিয়ে গিয়েছিলেন। সেই দিনই দীপা সোনি, তার বাবা কিশোরীলাল সোনি এবং 3 জন কন্ট্রাক্ট কিলার ওই হোটেলে রাত কাটিয়েছিলেন। হোটেলের রেজিস্টার খাতায় স্পষ্টভাবে ধরা পড়ে যে হত্যাকাণ্ডের আগের দিন ওই 5 জনই রূপদিয়ার সেই হোটেলে রাত কাটিয়েছিল। এরপর নেপালগঞ্জের এক ব্যক্তি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি জানান, ভোর প্রায় 5টার দিকে তিনি নিজে তাদের পথ দেখিয়ে রূপদিয়া সীমান্ত নাকা পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। এই সব তথ্য সামনে আসার পর পুলিশ সমস্ত সূত্র জোড়া লাগাতে শুরু করে। তদন্তে পুলিশের সিদ্ধান্ত ছিল দীপা শুধুমাত্র সম্পত্তির লোভেই দীপকের সঙ্গে বিয়ে করেছিলেন। 2 বার গর্ভবতী হওয়ার পরও তিনি গর্ভপাত করান। বহু আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয়েছিল দীপককে হত্যা করার বিষয়টি। সেই পরিকল্পনার অংশ হিসেবেই হত্যার দিন রূপদিয়ায় হোটেল বুক করে থাকা হয়। পরিকল্পনা অনুযায়ী দীপার বাবা কিশোরীলাল গভীর রাতে কন্ট্রাক্ট কিলারদের নিয়ে দীপকের বাড়িতে পৌঁছান। কারফিউয়ের কারণে দেরি হয়ে গেছে এই অজুহাতে তিনি বলেন যে বন্ধুদের নিয়ে এখানেই রাত কাটাতে এসেছেন। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর একে একে সবাইকে হত্যা করা হয়। এরপর কিছু স্বর্ণালঙ্কার নিয়ে তারা ভারত পালিয়ে যায়। পরবর্তীতে দীপা নেপালে ফিরে এসে আইনগতভাবেই মৃত স্বামীর সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেন। এই সিদ্ধান্তেই পৌঁছায় পুলিশ। কিন্তু পুলিশ যখন এই চূড়ান্ত সিদ্ধান্তে আসে, তখন ঘটনার প্রায় 1 দশক পেরিয়ে গেছে। ততদিনে কিশোরীলাল ও দীপা দুজনেই ভারতে চলে গিয়ে নতুন জীবন শুরু করে ফেলেছিলেন। অপরাধী চিহ্নিত হলেও এবার বড় চ্যালেঞ্জ ছিল তাদের গ্রেপ্তার করে নেপালে নিয়ে আসা। নেপালি পুলিশের পক্ষে ভারতে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা মোটেও সহজ কাজ ছিল না। তবুও তারা পরিস্থিতি বোঝার জন্য এবং প্রমাণ সংগ্রহের জন্য দীর্ঘদিন ধরে গোপনে নজরদারি চালায়। কিশোরীলাল যাতে সন্দেহ না করে সেই জন্য কয়েকজন পুলিশ কর্মকর্তা মাথায় গামছা বেঁধে সাধারণ সবজি বিক্রেতার ছদ্মবেশে তার বাড়ির আশপাশে ঘোরাফেরা করতেন। ঠেলাগাড়িতে সবজি বিক্রি করতে করতে তারা কিশোরীলালের বাড়ি, দোকান, যাতায়াতের পথ সবকিছুর উপর নজর রাখতেন। এমনকি তাদের মধ্যেই একজন পুলিশ কিশোরীলালের দোকানে গিয়ে রূপার একটি সস্তা আংটিও বানিয়েছিলেন, যেন কোনোভাবেই সন্দেহ না হয়। এই তদন্তের মধ্যেই আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায় নেপালে দীপক হেমকরের সঙ্গে বিয়ের নাটক করে গোটা পরিবারকে পরিকল্পিতভাবে হত্যার পর দীপা ভারতে আবার বিয়ে করেছিলেন। মাত্র 25 বছর বয়সে দীপা ভারতে আশিস ত্রিপাঠীর সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন। লখনৌয়ের আশিস ত্রিপাঠীও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং তার যথেষ্ট সম্পত্তি ছিল। প্রথমে প্রেম, পরে বিয়ে, সব কিছুই স্বাভাবিক মনে হলেও আসল চিত্র ছিল ভয়ঙ্কর। সম্পত্তি দখলের উদ্দেশ্যে দীপা তার নতুন শ্বশুরবাড়ির পরিবারের খাবারে বিষ মিশিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনায় তার শাশুড়ির মৃত্যু হয়, তবে দীপার নতুন স্বামী ও শ্বশুর সময়মতো চিকিৎসা পাওয়ায় প্রাণে বেঁচে যান। এরপর তারা দীপার বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করেন দীপা নিজে হত্যা করেছে অথবা হত্যার চেষ্টা করেছে বলে। কিন্তু কিশোরীলাল সোনির লাগাতার হুমকির কারণে তারা ভয়ে সেই জায়গা ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়। এই সব তথ্য সামনে আসার পর নেপাল পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের পরিকল্পনা চূড়ান্ত করে।
প্রথমে পুলিশ দীপার দৈনন্দিন রুটিন সংগ্রহ করে। জানা যায় দীপা প্রতিদিন দুপুর 2টায় জিমে যেতেন এবং নির্দিষ্ট সময়ে ফিরে আসতেন। তার দৈনন্দিন জীবনে এর বাইরে তেমন কোনো পরিবর্তন ছিল না। নেপাল পুলিশ প্রথমে দীপাকেই আটক করার চেষ্টা করে। দীপার রুটিন অনুযায়ী জিম থেকে ফেরার পথে একটি সরু গলি দিয়ে তাকে স্কুটারে করে যেতে হতো। পরিকল্পনা ছিল তার স্কুটারটি ইচ্ছাকৃতভাবে ফেলে দিয়ে সেই সুযোগে তাকে তুলে নেওয়া। পরিকল্পনা অনুযায়ী জিম থেকে ফেরার সঙ্গে সঙ্গেই অন্য একটি স্কুটারে থাকা পুলিশ সদস্যরা দীপার স্কুটারে ধাক্কা দেয়। দীপা স্কুটার সহ রাস্তায় পড়ে যান, কিন্তু সঙ্গে সঙ্গে আশপাশের স্থানীয় মানুষজন ছুটে আসে। কি হয়েছে বলে চিৎকার শুরু করে। ভিড় জমে যাওয়ায় পুলিশ তাদের পরিকল্পনায় ব্যর্থ হয়। এই ঘটনাকে সাধারণ সড়ক দুর্ঘটনা বলে ধরে নিয়ে সবাই নিজ নিজ পথে চলে যায়। দীপাকে আটক করার সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে পুলিশ আর দীপাকে ধরার ঝুঁকি নেয়নি, কারণ কোনো তথ্য বাইরে চলে গেলে পুরো মিশনটাই বিপদের মুখে পড়তে পারত। এরপর তারা মূল লক্ষ্য হিসেবে বেছে নেয় কিশোরীলাল সোনিকেই। 2018 সালের 30 সেপ্টেম্বর ভারতের লখনৌয়ের প্রিয়দর্শন কলোনির একটি বড় বাড়িতে বসবাস করতেন কিশোরীলাল সোনি। তার দৈনন্দিন রুটিন ছিল একেবারেই নির্দিষ্ট। সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে প্রায় 500 মিটার দূরের নিজের সোনার দোকানে যেতেন এবং সন্ধে 7টায় বাড়ি ফিরতেন। এর বাইরে তিনি আর কোথাও যেতেন না। এই একঘেয়ে রুটিন লক্ষ্য করে পুলিশ সিদ্ধান্ত নেয় এই দিনই তাকে আটক করা হবে। পরিকল্পনা ছিল দোকান থেকে ফেরার পথে পেছন দিক থেকে স্কুটারে এসে তাকে থামানো হবে এবং জোর করে গাড়িতে তোলা হবে। পরিকল্পনা অনুযায়ী পুলিশ ভারতে একটি সাদা রঙের গাড়ি এবং একটি স্কুটার ভাড়া নেয়। এই অপারেশনে মোট 5 জন পুলিশ সদস্য অংশ নেন। এরপর যা ঘটে তা সেই সময়ের সিসিটিভি ফুটেজেই স্পষ্ট দেখা যায়। রাস্তার পাশে একটি গাড়ি এসে দাঁড়ায়। 2 জন পুলিশ সদস্য স্কুটারে করে সেখানে পৌঁছান। কিশোরীলাল সোনি যখন সেই গাড়ির কাছাকাছি পৌঁছান তখন তার স্কুটার থামিয়ে তাকে অপহরণের কায়দায় গাড়িতে তুলে নেওয়া হয়। তার স্কুটারটি নেপাল পুলিশ কিছু দূর পর্যন্ত চালিয়ে নিয়ে যায়। এরপর সেটি ফেলে রেখে সবাই গাড়িতে উঠে পড়ে। ধরা পড়ার পর প্রথমেই কিশোরীলাল প্রশ্ন করেন, আমাকে কেন অপহরণ করা হলো? নিজেদের নেপাল পুলিশ পরিচয় দিয়ে দীপক হেমকরের পরিবারের হত্যাকাণ্ডে তাকে গ্রেফতার করা হচ্ছে এই কথা বলা মাত্রই ভীত হয়ে পড়ে কিশোরীলাল সোনি। সেই মুহূর্তেই সে পুলিশ কর্মকর্তাদের 1 কোটি ভারতীয় রুপি ঘুষের প্রস্তাব দেয়। কিন্তু বছরের পর বছর ধরে এই মামলায় কাজ করা পুলিশ সদস্যরা তার সেই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। লখনৌ থেকে কিশোরীলাল সোনিকে অপহরণ করে নেপালে নিয়ে যাওয়ার সময়ই সংবাদ মাধ্যমে অপহরণ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ে। লখনৌ থেকে নেপালগঞ্জ পৌঁছতে কমপক্ষে 4 ঘন্টা সময় লাগে। এর মধ্যেই সেই সিসিটিভি ফুটেজ ভারতীয় গণমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভারতীয় মিডিয়ায় প্রশ্ন উঠতে থাকে, যদি একজন মানুষ নিজের শহরেই নিরাপদ না থাকে তাহলে আর কী বা বলা যায়? বাস্তবে কেউই জানত না যে কিশোরীলাল একজন খুনি এবং নেপাল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সবাই ভাবছিল কিছু দুষ্কৃতী লখনৌয়ের এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করেছে। এই অবস্থায় পথে ভারতীয় পুলিশের নজরে পড়লে ইনকাউন্টারের আশঙ্কাও ছিল। অথচ নেপাল পুলিশের কাছে তখন কোনো অস্ত্রও ছিল না। চরম ঝুঁকি নিয়েই নেপাল পুলিশের দল কিশোরীলাল সোনিকে নিরাপদে নেপালে নিয়ে আসতে সক্ষম হয়। নেপালে আনার পর প্রায় 1 মাস ধরে তদন্ত শেষে বাঙ্কে জেলা আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জেলা আদালত তাকে বিচার চলাকালীন হেফাজতে রাখার নির্দেশ দেয়। কিন্তু কিশোরীলাল কারাগারে না থেকে বাইরে থেকেই মামলা লড়ার আবেদন জানিয়ে তুলসীপুর দাং অবস্থিত উচ্চ আদালতে আবেদন করে। উচ্চ আদালতও জেলা আদালতের আদেশ বহাল রেখে হেফাজতেই রেখে তদন্ত চালানোর নির্দেশ দেয়। কিন্তু মামলাটি যখন সুপ্রিম কোর্টে পৌঁছায় তখন নেপাল পুলিশের এত বছরের পরিশ্রম যেন পানিতে মিশে যায়। কিশোরীলাল সুপ্রিম কোর্টে আবার আবেদন করে জেলে না থেকে সাধারণ তারিখে বাইরে থেকেই মামলা লড়ার অনুমতি চায়। সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় ঈশ্বর প্রসাদ খতিয়াওয়াদা ও পুরুষোত্তম ভান্ডানির যৌথ বেঞ্চ তাকে সাধারণ জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের আদেশের পর কিশোরীলাল মুক্ত হয়ে আবার ভারতে ফিরে যায়, যদিও তার মামলা এখনও বাঁকে জেলা আদালতে বিচারাধীন। এই মামলাটি পরে নেপাল এবং ভারতের উত্তরপ্রদেশ পুলিশের যৌথ তদন্তের অন্যতম একটি বড় বিষয় ছিল। অনেক সময় আমরা বলি পুলিশ কাজ করে না, ঠিকমতো তদন্ত করে না,
কিন্তু এখানে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে ভারত থেকে একজন খুনিকে ধরে এনেও শেষ পর্যন্ত আদালতের আদেশে সে মুক্ত হয়ে যায়। আজও কিশোরীলাল ও তার মেয়ে ভারতে বসে হয়তো আরেকটি হত্যার পরিকল্পনা করছে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।